আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পড়ালেখা পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সুপার 60 ক্লাসের ফার্স্ট ডে। আমি ইংরেজি ক্লাসটা ডিরেক্ট করবো ইনশাআল্লাহ। সো আজকে আমরা যেভাবে তোমাদেরকে ইনফর্ম করেছি, আজকে আমি ইংরেজি দ্বিতীয় পত্রের মডিফায়ার টপিকটা একটু আলোচনা করার চেষ্টা করব। সো ইতিমধ্যে আমাদের সাথে আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছে। রিজওয়ান ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মিফতাহুল জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। সুবর্ণা আক্তার, মায়া, ওয়ালাইকুম আসসালাম। রেজওয়ান ইসলাম, হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আশিক শান্ত, কেমন আছো স্যার? হ্যাঁ ভালো আছে আশিক। ওকে। মুশফিকা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। সিলভিয়া জাহান শাহ, ওকে ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান নিপুযুক্ত আছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। জিহাদ হাসান, ওয়ালাইকুম আসসালাম। ইসলাম ইতিহাসের সাল পড়তে পড়তে নিজের জন্মসালে বলে গেছে, ওকে। জানাতো ফেরদৌসিরা, ওয়ালাইকুম আসসালাম। ওকে আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হচ্ছে। কে কোথায় থেকে যুক্ত হচ্ছে একটু জানিয়ে দিতে পারো, এবং আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো প্লিজ। লিঙ্কন মন্ডল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, ওকে। সিয়াম আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। ওকে। সামিয়া আক্তার তামা যুক্ত হয়েছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম স্যার। আরিয়ান, ওকে। আদাব, ওকে আদাব। হ্যাঁ ভাইয়া ভালো নাই। শাহরুল ইসলাম, ভালো নাই। আসলে আমি অনেকটা ভালো নেই বলতে গেলে। আমি আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে যথেষ্ট ব্যাক পেইনে সাফার করছিলাম, মেডিসিন খেয়ে একটু রিলিফ হলাম, শুক্রিয়া। আমি তো মনে করছিলাম যে আজকে লাইভ ক্লাসটা আমি আসলে কন্টিনিউ করতে পারবো কিনা, শুক্রিয়া। আমি একটা ওষুধ খেয়ে অনেকটা রিলিফ, ওকে। সো গাজীপুর থেকে আসছে আশিক শান্ত, ওকে ফাইন। আমরা আর একটু ওয়েট করব, অনেকেই যুক্ত হচ্ছে, আরো কয়েকজন যুক্ত হোক। অ্যাটলিস্ট 100 এখনো যুক্ত হয়নি। একটু ওয়েট করবো। 100 অন্তত 100 জন যুক্ত হলে আমি কি করব, ক্লাস শুরু করে দেব, ওকে। অল ক্লিয়ার, তানিশ আক্তার বলছে অল ক্লিয়ার স্যার, ওকে। সাজ্জাদ আলী, ওয়ালাইকুম আসসালাম, ওকে। সো আমরা আজকে মডিফায়ার ইন ডিটেলস, মানে বিশেষ করে বেসিক গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। সো মডিফায়ার অনেকে আসলে স্কুল লেভেলে মডিফায়ারটা ছিল না, এসএসসিতে তোমরা জানো অনেকের কাছে এটা নিউ টপিক, বাট আমার কাছে মনে হয় যে একটু কৌশলী হলে, একটু মনোযোগী হলে মডিফায়ার কিন্তু খুব ভালো নাম্বার পাওয়া যায়। এখানে দুটো বিষয় কিন্তু ইম্পর্টেন্ট মডিফায়ারে ভালো নাম্বার পাওয়ার জন্য। আমি শুরুতে বলে রাখি দুটো বিষয় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টার্ম যেটা দিয়েছে, মানে যেই টার্মটা দিয়ে তোমাকে মডিফাই করতে বললো সেই টার্মটা সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে, এবং অবশ্যই ইউ মাস্ট বি ইনফরমেটিভ। তোমাকে ইনফরমেটিভ হতে হবে। ইনফরমেটিভ মানে কি, যেই টপিকটার উপরে মডিফাই, তোমরা জানো যে মডিফায়ার তোমাকে আলাদা আলাদা কোনো ডিটেইলড সেন্টেন্স কিন্তু দিবে না। তোমরা জানো যে একটা কনটেক্সট দিবে, একটা প্যাসেজ আকারে দিবে, রাইট? তাহলে যেই প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজ সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, ঠিক আছে। মানে পরিপূর্ণ টপিকটার উপরে যদি তোমার পরিপূর্ণ ধারণা না থাকে তাহলে তুমি কিন্তু ভোকাবুলারি গুলো তুমি ইউজ করতে পারবে না। দ্যাট মিনস তোমাকে অবশ্যই ইনফরমেটিভ হতে হবে। এই জন্য আমি বলবো আমাদের যে জুলাই বিপ্লব, এই সব কিছুর উপরে তোমাদের অবশ্যই একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমি চেষ্টা করবো জুলাই বিপ্লব বা সাম্প্রতিক ঘটে যাওয়া যে ব্যাপারগুলো, এগুলোর উপরেই একটা প্র্যাকটিস ক্লাস নেওয়ার জন্য। বাট আজকে আমরা বিশেষ করে থিওরি গুলো কি করবো, আলোচনা করবো, ঠিক আছে। ওকে স্যার, থিওরি গুলো আলোচনা করব, রুলস গুলো আলোচনা করব, ঠিক আছে। পরবর্তীতে আমরা প্র্যাকটিস সেশনের উপরে আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, ওকে। ঠিক আছে, ইতিমধ্যে অনেক বলছে স্যার শোনা যাচ্ছে, ওকে। তো ঠিক আছে, আমরা আর কথা না বাড়ি আমার মনে হয় আলোচনা শুরু করি। বাংলাদেশের এক রাস্তা থেকে কেউ আমাদেরকে দেখছে, ধন্যবাদ, ওকে। ঠিক আছে। সো মডিফায়ার শব্দটা নিয়ে আমরা একটু প্রথমে ক্লিয়ার করি যে হোয়াট ইজ মডিফায়ার অ্যাকচুয়ালি, ওকে। সো just 1 minute please. হ্যাঁ, আমরা প্রথমেই আলোচনা করবো আসলে হোয়াট ইজ মডিফায়ার, না মডিফায়ার কি, মডিফায়ারের কাজ কি, তারপরে টাইপস অফ মডিফায়ার, এবং বিভিন্ন ধরনের মডিফায়ার গুলো আমরা কি করবো এখানে অ্যাপ্লাই করবো, ঠিক আছে, ওকে। জাফর মিয়া লিখেছে, মজা করলো, অফিস, ওকে। এটার আমার আরেকটা ফাইল আছে এর আগে, এখানে there is only one file, okay.
ওকে, একটু পরে শুরু করছি ক্লাস প্লিজ। You shouldn't be bored. Okay. Okay. ইতিমধ্যে তোমরা আমাদের দুটো ক্লাস করেছো আজকে, সুপার 60 ক্লাসের দুটো ক্লাস 7টা এবং 8টা থেকে তোমরা করেছো। এখন আমরা থার্ড ক্লাসটা নিচ্ছি। এভাবে আমাদের রুটিন দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। এই রুটিন অনুযায়ী ক্লাস চলবে। কতক্ষণ ক্লাস হবে স্যার? আমি চেষ্টা করবো প্রায় 1 ঘন্টা ক্লাস নেওয়ার জন্য। ওকে, 10টা পর্যন্ত। ঠিক আছে, আমি চেষ্টা করব, তোমরা যদি সাথে থাকো। স্যার আস্তে আস্তে পড়িয়েন যাতে কিছুটা নোট করতে পারে। ওকে, ঠিক আছে, আমি স্লো মোশনে পড়াবো, বেশি তাড়াহুড়া করব না। ঠিক আছে, সো ধন্যবাদ, অনেকে যুক্ত হচ্ছে। আমি একটা ফাইলের জন্য জাস্ট ওয়েট করছি। সো সেক্ষেত্রে একটু করে বলি যে মডিফায়ার ভালো নাম্বার পাওয়ার জন্য তোমার অবশ্যই দুটো বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন হচ্ছে মডিফায়ার হিসেবে যে টার্মগুলো আমরা ব্যবহার করি সেই টার্মগুলো কি সেটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। পাশাপাশি যে টপিকটা দেওয়া থাকবে সেই টপিকের উপর তোমার অবশ্যই ইনফরমেশন থাকতে হবে। কারণ মনে করো যে টপিকটা দিল, সাপোজ মার্স নিয়ে দিল, মঙ্গল গ্রহ নিয়ে, ঠিক আছে। এখন ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া ওভার মার্স, সো ইউল নট বি এবল টু ইউজ দ্য মডিফায়ার। ঠিক আছে, ওকে। এই জন্য আমাদের আসলে যেটা আমি তোমাদেরকে বলবো যে তোমাদের অবশ্যই আপ টু ডেট থাকতে হবে। ঠিক আছে, শুধুমাত্র পুঁথিগত জ্ঞান, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে বলবো, ইংরেজিতে যেহেতু আসলে গ্রামারে ফিক্সড কোনো সিলেবাস নেই, অন্যান্য সব বইয়ে মোটামুটি চ্যাপ্টারের যে প্রশ্নগুলো রয়েছে, চ্যাপ্টারটা পড়লে তুমি সেখান থেকে কোয়েশ্চেনিয়ার গুলো কমন পাবে। বাট ইংরেজির ক্ষেত্রে, বিশেষ করে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম, কারণ এখানে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। কোয়েশ্চেন সেটার যে কোনো জায়গা থেকে যে কোনো টপিকের উপর প্রশ্ন সেট করতে পারে, রাইট। সেই জন্য আমি বলবো যখনই তুমি নতুন কোনো টপিক পাবে, নতুন কোনো টার্ম তোমার কানে আসবে, প্লিজ ট্রাই টু বি ইনকুইজিটিভ। তোমাদেরকে অবশ্যই ইনকুইজিটিভ হতে হবে, অনুসন্ধিৎসু হতে হবে। যখনই কোনো একটা নতুন শব্দ, নতুন কোনো টপিক তোমার কানে আসছে, অবশ্যই সেটা যদি পজিটিভ হয়, ঠিক আছে, প্লিজ ট্রাই টু নো হোয়াট ইজ দ্যাট, সেটা কি জানার চেষ্টা করো, বাই এনি মিনস, ফ্রম ইউর ফ্রেন্ড, ফ্রম ওয়ার্ড অনলাইন, জেনে নাও যে এই টপিকটা আসলে কি। ঠিক আছে, যদি মনে করো যে এই টপিকটা ভালো কিছু না, স্কিপ ইট, এটা স্কিপ করো। বাট যখনই কোনো একটা সুন্দর শব্দ, কোনো একটা টার্মিনোলজি তুমি শুনেছো, প্লিজ ট্রাই টু নো হোয়াট ইজ দ্যাট, এটা জানার চেষ্টা করো। কারণ দ্য মোর, একসময় বলা হতো নলেজ ইজ পাওয়ার, বাট এখন বলা হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার। দ্য মোর ইনফরমেশন ইউ হ্যাভ, দ্য মোর ইউ আর পাওয়ারফুল। ওকে, সো ঠিক আছে, আর কথা বলছি না। নিয়ম পারি কিন্তু ইংরেজি অর্থ পারি না। ইংরেজি অর্থের জন্য প্লিজ আমি যেটা বলছি যে তোমাদেরকে টপিকগুলো একটু পড়তে হবে। আমি বারবারই একটা কথা বলি যে ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড রাইটার, you must be, first of all, you must be a good what reader. Without being a good reader, it is quite impossible, difficult for you to be a good writer. ভালো লেখক হতে হলে ভালো পাঠক হতে হবে। আমরা তো ভাই লিখতে চাই কিন্তু পড়তে চাই না। You must be a good reader, পড়তে হবে। পড়ার জন্য এটা, প্রতিদিন পড়ার জন্য একটা সময় তোমাকে বাজেট করতে হবে। ঠিক আছে, নতুন নতুন বই পড়তে হবে, যত বেশি পারো পড়তে হবে। ঠিক আছে, যত তুমি, পড়াটা হচ্ছে ইনপুট, রাইটিংটা হচ্ছে আউটপুট, রাইট। তুমি যদি ইনপুট 1+1 দাও, you will get the result 2. তুমি যদি ইনপুট 0+0 দাও, ওকে, ইটস ভেরি ইউজুয়াল এন্ড কমন দ্যাট ইউ উইল গেট 0। ওকে, ঠিক আছে। ক্লাস শেষে পিডিএফ পাবো কি? হ্যাঁ, ঠিক আছে, আমরা পিডিএফটা দেওয়ার জন্য বলে দিব। ওকে, ঠিক আছে, প্লিজ কমেন্টে মজা না করে ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ওকে, ফাইন। তাহলে স্যার আসছে এখন হোয়াট ইজ মডিফায়ার। মডিফায়ার কি সেটা নিয়ে একটু করে আলোকপাত করব, তারপর আমরা টাইপস অফ মডিফায়ার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সো কি বলা হচ্ছে দেখো, হোয়াট ইজ মডিফায়ার। বলা হচ্ছে যে সকল ওয়ার্ড, মডিফায়ার শব্দটা মূলত কোত্থেকে আসছে? মডিফায়ার শব্দটা এসেছে কোত্থেকে স্যার? মডিফাই থেকে। ওকে, মডিফাই করা, রাইট। মডিফাই শব্দের অর্থ কি? বলা হচ্ছে গিভিং এক্সট্রা ইনফরমেশন, দ্যাট মিনস টু সে সামথিং এক্সট্রা অফ আ ওয়ার্ড, টু সে সামথিং এক্সট্রা অফ ওয়ার্ড, দ্যাট মিনস একটা শব্দ সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য বা ইনফরমেশন দেওয়াই হচ্ছে মূলত মডিফায়ারের কাজ, রাইট। আমি এভাবে মাঝে মধ্যে বলি, আমি যখন বিশেষ করে অফলাইনে ক্লাসে পড়াই তখন আমি বলি যে মডিফায়ার হচ্ছে কিসের মতো কাজ করে। আমি বলি যে মডিফায়ার কাজ করে একটা বিউটি পার্লারে যে বিউটিশিয়ান থাকে তার মতোই কাজ করে। বিউটিশিয়ানের কাজ কি? একজন মানুষকে মডিফাই করে দেওয়া, সুন্দর করে দেওয়া, রাইট। তবে এখানে একটা বিষয় বলে রাখতে হয়, আমি যদি মনে করো বিউটি পার্লারে কাউকে দিয়ে বললাম যে ওনাকে একটু আপনি সাজিয়ে দেন, তাহলে এক্ষেত্রে কিন্তু বিউটিশিয়ানের একেবারে ফ্রিডম অফ চয়েস আছে, মানে তিনি যে কোনো কিছু দিয়ে উনি সাজিয়ে দিতে পারেন, যেহেতু আমি তাকে মেনশন করে বলিনি তাকে এই কসমেটিক্স গুলো সাজিয়ে দেন, রাইট। যেহেতু আমি বলিনি, আমি জাস্ট বলেছি কি
প্লিজ তাকে একটু মডিফাই করে দেন, বিউটিফাই করে দেন, রাইট? বিউটিফাই করে দেন। এখন এই যে কোনো কিছু দিয়ে বিউটিফাই করতে পারে, বাট আমি যদি বিউটিশিয়ানকে বলে দিই যে প্লিজ তাকে একটু বিউটিফাই করবেন, কি দিয়ে? বিভিন্ন কসমেটিক্সের নাম বলে দিলাম, আমি বললাম যে পেইন্টেড দেন, আইলানা দেন, মাস্কারা দেন, একটু করে আইব্রো দিয়েন, কাজল দিয়েন, ঠিক আছে, এই কসমেটিক্স গুলো দিয়ে তাকে সাজাবেন, তাহলে অবশ্যই কিন্তু বিউটিশিয়ান বাধ্য আমি যে পরিমাণ বা যেই নামগুলো বলেছি সেগুলো দিয়ে সাজাতে। এটা কেন বললাম? মূলত মডিফাই যখন করতে বলবো তোমার এখানে দুই ধরনের মডিফায়ার কিন্তু থাকে। একটা হচ্ছে জাস্ট তোমাকে বললো মডিফাই দ্য ওয়ার্ড, এটাকে মডিফাই কর, তাহলে তুমি কিন্তু অর্থ মিলিয়ে যে কোনো শব্দ দিয়ে তুমি মডিফাই করতে পারো। বাট যদি তোমাকে ফিক্স করে বলা হয় যে মডিফাই দিস ওয়ার্ড উইথ অ্যাডজেক্টিভ, মানে তুমি এটাকে অবশ্যই তোমাকে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে হবে, মানে তুমি যে মডিফায়ারটা ব্যবহার করবা সেটা অবশ্যই কি হতে হবে? অ্যাডজেক্টিভ হতে হবে। ওকে, ঠিক আছে। সো মডিফায়ারের কাজ কি বলা হচ্ছে? মডিফায়ার হতে পারে একটা ওয়ার্ড, মডিফায়ার হতে পারে একটা ফ্রেজ, মডিফায়ার হতে পারে একটা ক্লজ। তার মানে মডিফায়ার হিসেবে স্যার একটা ওয়ার্ড বসতে পারে, একটা সিঙ্গেল শব্দ, একটা ফ্রেজ মডিফায়ার হতে পারে, শব্দগুচ্ছ মডিফায়ার হতে পারে, আমরা পরে এগুলো প্রয়োগগুলো দেখাবো। এরপরে স্যার কোনো ক্লজও আবার মডিফায়ার হতে পারে। তাহলে ক্লজ কি স্যার? আমরা জানি যে খণ্ড বাক্যকে আমরা ক্লজ বলি। অবশ্য ক্লজ হওয়ার জন্য দুটো শর্ত, একটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে সেখানে, একটা ফাইনাল ভার্ব থাকবে ক্লজে, ঠিক আছে? মানে একটা ক্লজও একটা শব্দের মডিফায়ার হতে পারে। যখন তোমাকে ক্লজ দিয়ে মডিফাই করতে বলবে ইউ মাস্ট ইউজ আ ক্লজ, যখন তোমাকে ফ্রেজ বলবে ইউ মাস্ট ইউজ আ ফ্রেজ, ঠিক আছে? ওকে, সো ঠিক আছে, আমরা আলোচনা শুরু করি যে মডিফায়ার কয় প্রকার এবং কিভাবে আমরা মডিফায়ার গুলো ইউজ করব। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেয়ার আর 3 টাইপস অফ মডিফায়ার স্পেশালি, বাট আমরা এখানে দুটো মডিফায়ার নিয়ে আমাদের পরীক্ষায় আসে, আমরা সেই জন্য দুটোই বেসিক্যালি আলোচনা করব। যে মডিফায়ারের কাজ কি বলেছি? আমরা বলেছি মডিফায়ারের কাজ হচ্ছে কোনো একটা ওয়ার্ডকে মডিফাই করা। এখন যে ওয়ার্ডটাকে মডিফাই করা হয় সেই ওয়ার্ডের নাম হচ্ছে কি? হ্যাড। মানে যে শব্দটাকে আমরা মডিফাই করব সেই শব্দের নাম কি? সেই শব্দটাকে আমরা বলছি হ্যাড। এখন যদি কোনো শব্দ হ্যাড এর আগে বসে মডিফাই করে, যে হ্যাড এর আগে বসে মডিফাই করছে, তখন আমরা এটাকে বলছি প্রি মডিফায়ার অথবা প্রি হ্যাড মডিফায়ার। তার মানে যে শব্দটাকে মডিফাই করা হচ্ছে সেই শব্দের আগে বসে যদি পরবর্তী শব্দটাকে মডিফাই করা হয় তাহলে সেই মডিফায়ারকে আমরা বলবো প্রি মডিফায়ার। তোমরা এটা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো, যেহেতু ভেরি সুন ইউ আর গোইং টু সিট ফর দ্য টেস্ট এক্সাম, তোমাদের অবশ্যই ইউ মাস্ট হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া, আমি বিশ্বাস করি, ঠিক আছে? ওকে, এরপরে গিয়ে হচ্ছে পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার কি স্যার? যদি হ্যাড এর পরে বসে মডিফাই করে সেটাকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার। আর ড্যাংলিং মডিফায়ারটা হচ্ছে এমন একটা মডিফায়ার যেটা আসলে ক্লিয়ার না, মানে এটা আসলে কাকে মডিফাই করা হচ্ছে সেটা আসলে ক্লিয়ার না, মানে যাকে মডিফাই করা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে সেই বাক্যের মধ্যে অনুপস্থিত, ঠিক আছে? মানে হ্যাড এখানে উপস্থিত নেই। এই ধরনের মডিফায়ারকে আমরা বলছি ড্যাংলিং মডিফায়ার। একটু এক্সাম্পল দিয়ে শেষ করব যেহেতু আমার আসলে অ্যাপ্লিকেশনটা বেশি দরকার। হ্যাঁ, যেমন প্রি মডিফায়ারের উদাহরণটা দেখে নাও, বলা হচ্ছে আই হ্যাভ আ শার্ট। এখানে দেখো আই হ্যাভ আ শার্ট, এখানে শার্ট হচ্ছে হ্যাড। আমি বললাম আমার একটা শার্ট আছে। এখন শার্ট তো বিভিন্ন ধরনের হতে পারে, আমি বললাম যে শার্টটাকে একটু মডিফাই করো, তাহলে আমি বললাম কি আই হ্যাভ আ, আমি কালার ইউজ করলে ভালো। ওকে, দেখো এই যে বললাম আই হ্যাভ আ ব্ল্যাক শার্ট, দেখো আই হ্যাভ আ ব্ল্যাক শার্ট, এখানে শার্ট হচ্ছে হ্যাড ওয়ার্ড, কেমন শার্ট? ব্ল্যাক শার্ট। তাহলে স্যার এখানে ব্ল্যাক শব্দটা শার্টের আগে বসে শার্টকে মডিফাই করেছে, সেজন্য আমরা এখানে ব্ল্যাকটাকে একটা প্রি মডিফায়ার বলতে পারি, ঠিক আছে? ব্ল্যাকটা হচ্ছে এখানে কি? প্রি মডিফায়ার। ওকে, দেন এরপরে কি আসছে? ড্যাংলিং মডিফায়ার। বলা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার কি? আমি বললাম এখানে কিন্তু দেখো এই ব্ল্যাক শব্দটা কাকে মডিফাই করেছে, এটা কিন্তু আমাদের কাছে একদম ক্লিয়ার, যে আমরা বুঝতে পারছি যে ব্ল্যাক শব্দটা শার্টকে কি করেছে? মডিফাই করেছে, রাইট? এখন এরপরে আসো, আমি ড্যাংলিং মডিফায়ার একটু পরে যাব। 3 নাম্বার আসছে কি? পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার কি? যদি হ্যাড এর পরে বসে হ্যাডকে মডিফাই করে সেটাকে আমরা বলছি স্যার পোস্ট মডিফায়ার। ওকে, ফর এক্সাম্পল দেখো হচ্ছে হি ওয়াক স্লোলি, হি ওয়াক স্লোলি। তাহলে এখানে দেখো হি ওয়াক, সে হাঁটে। কেমনে হাঁটে? কিভাবে হাঁটে? বলা হচ্ছে স্লোলি হাঁটে। এখানে মূলত হ্যাড হচ্ছে ওয়াক, কেমনে হাঁটে? স্লোলি হাঁটে। তাহলে স্যার এখানে স্লোলি ইজ ওয়ার্কিং অ্যাজ আ মডিফায়ার। এখন ওকে, তাহলে দেখো এই যে স্লোলি শব্দটা এখানে ওয়াককে কি করছে? মডিফাই করছে, ঠিক আছে? তাহলে এই স্লোলিটা হচ্ছে এখানে মূলত পোস্ট মডিফায়ার। তাহলে স্যার আমরা বুঝতে পারছি ব্ল্যাক মডিফাই করছে শার্টকে, স্লোলি মডিফাই করছে কাকে? ওয়াককে। তার মানে এখানে হ্যাড গুলো ক্লিয়ার, মানে আমরা বুঝতে পারছি যে কাকে কেন মডিফাই করছে। এবার ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার তোমার পরীক্ষা হয়তো আসবে না। এখন প্রশ্ন স্যার কেন? আমি এটা বলবো, আমি বলবো যে তোমার জীবনে কোনো একটা ইন্টারভিউতে কোনো জায়গায় হয়তো বা তোমাকে প্রশ্ন করে ফেলতে পারে যে আসলে ড্যাংলিং মডিফায়ারটা কি। ওকে, এর জন্য অবশ্যই মাস্ট বি ইনফরমেটিভ। দেখো এবার বলা হচ্ছে হ্যাভিং লস্ট দ্য জব, হ্যাভিং লস্ট দ্য জব, চাকরিটা হারিয়ে দ্য হাউস হ্যাড টু বি সোল্ড,
চাকরিটা হারানোর কারণে দ্য হাউস হ্যাড টু বি সোল্ড, বাড়িটা বিক্রি করতে হয়েছে। আসলে চাকরি কি হারিয়েছে, বাড়ি তো আর চাকরি হারায় না, খালি কেউ না কেউ এখানে চাকরিটা হারিয়েছে, যার সম্পর্কে আমরা আগে পরে কথা বলছি। দ্যাট মিনস এখানে বলা হচ্ছে হ্যাভিং লস দ্য জব, এই যে পুরোটা হচ্ছে মডিফায়ার। এখন কে চাকরিটা হারিয়েছে এটা কিন্তু এখানে ক্লিয়ার না, তার মানে হচ্ছে আনক্লিয়ার, অস্পষ্ট। এই জন্য আমরা এই হ্যাভিং লস দ্য জব এটাকে আমরা বলবো ড্যাংলিং মডিফায়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অতটুকু মানে মডিফায়ার কি এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু করে কমেন্টে জানিয়ে দাও। আর একটা বিষয় তোমাদের জন্য বলবো, আমাদের এই যে ক্লাসের একটা লিংক দেওয়া আছে, এই ক্লাসটা যত বেশি তোমরা শেয়ার করবা, মেনশন করবা বন্ধুদেরকে, সর্বোচ্চ মেনশনকারের জন্য আমাদের অবশ্যই পড়ালেখার পক্ষ থেকে থাকছে একটা আকর্ষণীয় টি শার্ট, এবং এরপরে গিয়ে তো আরো আকর্ষণীয় অনেকগুলো পুরস্কার থাকছে। আমাদের যে কুইজ কম্পিটিশনটা হবে, ঠিক আছে, সেই কুইজ কম্পিটিশনে তোমরা অংশগ্রহণ করে সেখানে পুরস্কার বিজয়ীরা অনেকগুলো পুরস্কার পাবে। এবং আমাদের যে পড়ালেখার যে র্যাপিড ব্যাচটা শুরু হতে যাচ্ছে, সেখানেও তোমাদের জন্য এখানে যারা ভালো রেজাল্ট করবে এই যে এই কোর্সটা শেষে, তাদের জন্য অবশ্যই থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। সো আমি বলবো প্লিজ মেনশন ইউর ফ্রেন্ড। ওকে, ওকে, যতটুকু আলোচনা করেছি প্রিয় শিক্ষক ততটুকু ক্লিয়ার কিনা, এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যাতে ক্লাসটা পরবর্তী যতটুকু ক্লাস হবে সেটা তারাও যাতে উপভোগ করতে পারে। ওকে, ওকে, ক্লিয়ার। তাহলে স্যার আমরা মডিফায়ার, টাইপস অফ মডিফায়ার আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা বিভিন্ন ধরনের মডিফায়ার নিয়ে আলোচনা করব। ওকে, ফাইন। ওকে, তাহলে আমরা প্রি মডিফায়ার হিসেবে আমরা আসলে কি কি ব্যবহার করতে পারি, কোন কোন টার্মিনোলজি গুলো আমরা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করব। আমি যেটা বলেছিলাম, তোমাকে যদি শুধু বলা হয় যে মডিফাই দা ওয়ার্ড, তাহলে তুমি স্বাধীন, তুমি অর্থ মিলে যে কোনো শব্দ দিয়ে তুমি এটা মডিফাই করতে পারবা। বাট যখন তোমাকে বলা হয় যে এই টার্ম গুলো দিয়ে মডিফাই করো, তাহলে স্যার আমরা প্রথমে আসছি, দেখো একটু করে, মডিফায়ার, প্রি মডিফায়ার হিসেবে আমাদের আসতে পারে ডিটারমিনার। ডিটারমিনার শব্দের বাংলা অর্থটা হচ্ছে নির্দেশক, যদি এগুলো বাংলা অর্থ না জানাটা ভালো, বরঞ্চ টার্মটা তোমাকে বুঝতে হবে যে ডিটারমিনার আসলে কারা, ডিটারমিনার কিভাবে আমরা ইউজ করবো, রাইট। তাহলে স্যার ডিটারমিনার হিসেবে আসতে পারে আর্টিকেল। এখানে একটা বিষয় বলে রাখতে হয়, কোথাও কোথাও তোমাকে শুধু বলবে প্রি মডিফাই দা ওয়ার্ড উইথ আ ডিটারমিনার, মানে এটাকে ডিটারমিনার দিয়ে মডিফাই করে। তাহলে ডিটারমিনার বললে এখানে যে কটা টার্মিনোলজি বা টার্ম গুলো রয়েছে, এগুলো যে কোনো একটা তুমি অর্থ মিলে দিতে পারবে। কিন্তু যখন তোমাকে বলা হয় যে প্লিজ প্রি মডিফাই দা ওয়ার্ড উইথ অ্যান আর্টিকেল, তাহলে ইউ মাস্ট ইউজ আর্টিকেল। তাহলে আর্টিকেল হিসেবে আমরা তিনটা আর্টিকেল ইউজ করি, নো, এ এন্ড দা, ঠিক আছে। ওকে, তারপরে স্যার আমরা ডিটারমিন হিসেবে আর কি ইউজ করতে পারি, হিসেবে আসছে পজেসিভ। ইয়েস, পজেসিভও কিন্তু পজেসিভ কেস, তোমরা জানো পজেসিভের কাজ কি, পজেস করা। পজেস থেকে পজেসিভ আসছে, পজেস হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর উপর কোনো ব্যক্তির, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর দখল কাটানোর জন্য বা অধিকার মালিকানা কাটানোর জন্য আমরা পজেসিভ কেস ইউজ করি। যেমন আমি যদি বলি, দেখো আমরা এটি কিভাবে পজেসিভ বা আর্টিকেল ইউজ করবো, দেখো আমি যদি বলি গিভ মি ব্যাক, গিভ মি ব্যাক, আমাকে ব্যাগটা দাও। ওকে, এখন তোমাকে বললো এই ব্যাগ শব্দটা, এটা হচ্ছে আমার জন্য হ্যাড, বলা হলো এই ব্যাগটাকে ডিটারমিনার দিয়ে মডিফাই করো। তোমাকে শুধু বললো ডিটারমিনার, ইউজ আর ডিটারমিনার, এখানে এভাবে আসবে তোমার প্রশ্নটা বেরকম, ইউজ আর ডিটারমিনার টু প্রি মডিফাই দা ওয়ার্ড ব্যাগ। ব্যাগটাকে মডিফাই করার জন্য, ব্যাগ হচ্ছে এখানে একটা নাউন, মডিফাই করার জন্য একটা ডিটারমিনার বসাও। তখন তুমি চাইলে এখানে দিতে পারো গিভ মি দা ব্যাগ, আমাকে ব্যাগটি দাও। তুমি যদি ফিক্সড কোনো ব্যাগের কথা বলো, তাহলে আমাকে ব্যাগটি দাও। তুমি যদি যে অনেকগুলো ব্যাগ আছে তার মধ্যে যে কোনো একটা ব্যাগ দাও, তুমি যদি গিভ মি আ ব্যাগ। ওকে, তাহলে স্যার গিভ মি দা ব্যাগ আর গিভ মি আ ব্যাগ তুমি আর্টিকেল দিয়ে মডিফাই করলা, যেহেতু তোমাকে ডিটারমিনার বললো। অথবা তুমি এখানে দিতে পারো গিভ মি, এখন বলা হলো তোমাকে এই ব্যাগটাকে মডিফাই করতে হবে কি দিয়ে, স্যার পজেসিভ দিয়ে। তাহলে স্যার পজেসিভের কাজ কি, পজেসিভ হচ্ছে কোনো কিছুকে নিজের দখলে নিয়ে আসে, সাবজেক্টের দখলে নিয়ে আসে, অধিকার কাটায়। তাহলে এখন আমার এই যে পজিটিভ কেস বসানোর ক্ষেত্রে আমাকে একটু ট্রিকি হতে হবে। যেমন এখানে দেখো গিভ মি দা ব্যাগ, ব্যাগ বললাম, আমাকে ব্যাগটা দাও। এখন দেখো এখানে গিভ মি, আমাকে দাও। তাহলে আমাকে যখন দিতে বলা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমি তো অন্য কারো ব্যাগ চাচ্ছি না, মনে করো আমি আমার ব্যাগটাই চাচ্ছি। তাহলে সেখানে মি হচ্ছে আমার অবজেক্টিভ কেস, মি এর পজিটিভ কি হবে, মাই। তার মানে এখানে পজিটিভ তুমি কি ইউজ করবা সেটা অবশ্য তোমার সাবজেক্ট অথবা অন্য কোনো জায়গা থেকে তোমাকে ক্লুটা নিতে হবে। যেমন এখানে যদি সাবজেক্ট হিসেবে দিই, আমি যদি বলি আই লস্ট পেন,
আমি কলম হারিয়েছি, রাইট। এখন আমাকে বললো এই প্যান শব্দটাকে মডিফাই করতে হবে পজেসিভ প্রোনাউন দিয়ে, ঠিক আছে। ওকে, তাহলে স্যার এখানে দেখো, বা পজেসিভটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে কাজ করবে। সো এখানে সাবজেক্ট হচ্ছে কি আই, তাহলে সাবজেক্ট যেহেতু আই, তাহলে স্যার আই এর পজেসিভ আমি কি ইউজ করব, আমি ইউজ করব মাই। তাহলে কি হলো, আই লস্ট মাই ফ্যান। বাট যদি এখানে সাবজেক্ট হিসেবে থাকে এরকম, আমি যদি বলি যে দে লস্ট ফ্যান্স, ওকে, দে তারা হারিয়েছে, লস্ট ফ্যান্স তারা কলম হারিয়েছে। তাহলে এখন তারা কাদের কলম হারিয়েছে, তারা তাদের কলম হারিয়েছে। তাহলে আমার এখানে সাবজেক্ট আই ছিল, আই এর পজিটিভ আমি মাই বসিয়েছি, বাট এখানে সাবজেক্ট হচ্ছে দে, সো আমাকে দে এর পজিটিভ ইউজ করতে হবে। এখানে যদি দে লস্ট মাই প্যান্টস এভাবে না বলে তারা তাদের কলমটা আসলে হারিয়েছে, তাহলে সেক্ষেত্রে দে এর পজিটিভ হিসেবে আমরা কি ইউজ করবো স্যার, আমরা ইউজ করব দেয়ার। ওকে, THEIR, দেয়ার। তাহলে এখানে দ্যাট মিনস মোস্ট অফ দ্য পজিটিভ কিন্তু আমাদের সাবজেক্টকে কি করে, ফলো করে। দেয়ার প্যান্টস, ওকে, ভেরি গুড, অনেক উত্তর দিচ্ছে। আই লস্ট মাই প্যান, দে লস্ট দেয়ার প্যান্টস। তাহলে স্যার আমরা ডিটারমিনার বললে আর্টিকেল ইউজ করতে পারি, পজিটিভ ইউজ করতে পারি, যদি পজিটিভ হলে পজিটিভ। এবার স্যার কি আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি, যেটা কাছের অথবা দূরের জিনিসকে কি করে, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এখানে এটা মূলত ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে মূলত কি করবে, কাজ করবে। যেমন দেখো, আমি যদি বলি আমি লিখলাম I lost pen you gave। দেখো, I lost pen you gave, তার মানে কি আমি কলমটা হারিয়েছি, you gave। এখন এখানে যদি বলে শুধু প্যানটাকে মডিফাই করে একটা ডিটারমিনার দিয়ে, তাহলে স্যার আমি দিতে পারি I lost the pen you gave, তুমি যে কলমটা দিয়েছো আমি সেটা হারিয়েছি। এখন তোমাকে বললো এই প্যানটাকে মডিফাই করতে হবে ডেমনস্ট্রেটিভ দিয়ে, তখন তুমি কিন্তু এখানে আই লস্ট মাই প্যান বলতে পারবে না, আই লস্ট দ্য প্যান বলতে পারবে না, তোমাকে অবশ্যই ডেমনস্ট্রেটিভ বসাতে হবে। তার ডেমনস্ট্রেটিভের কাজ কি স্যার, কাছের বা দূরের জিনিসকে নির্দেশ করা। তাহলে আমি এখানে দিব আই লস্ট, যেহেতু ইউ গেভ তুমি দিয়েছিলে, তাহলে এটা পাস্ট হয়ে গেছে, সেজন্য আমি দিব আই লস্ট দ্যাট প্যান, আই লস্ট দ্যাট প্যান। তাহলে স্যার আমরা ডেমনস্ট্রেটিভ হিসেবে আমরা এই শব্দগুলো ব্যবহার করবো, একটা হচ্ছে দিস, একটা হচ্ছে দ্যাট, আর একটা হচ্ছে দিস, আর একটা হচ্ছে দোজ। একটু খেয়াল করো, কাছের কোনো জিনিস হলে, বিশেষ করে প্রেজেন্ট টেন্সে যখন আমরা কথাবার্তা বলি, কাছের কোনো জিনিস হলে সেক্ষেত্রে আমরা কাছের সিঙ্গুলার জিনিস হলে আমরা ব্যবহার করবো দিস প্যান, আই লাইক দিস প্যান। আমি এখন এই কলমটা নিয়ে কথা বলছি, আই লাইক দিস প্যান, এটা কাছের, আমার আমি হচ্ছে ওই কলমটা আমি পছন্দ, তাহলে আই লাইক দ্যাট প্যান, দ্যাট বয়, দ্যাট গার্ল। দূরের কাউকে বললে কাছের একটা জিনিস হলে দিস, আর দূরের অনেক একটা জিনিস হলে কি হবে, দ্যাট। আর কাছের অনেকগুলো জিনিস হলে আমরা ব্যবহার করবো দিস। আমি বললাম এই ছেলেগুলো বেশি কথা বলছে, দিস বয়স আর টকিং টু মাচ ইন দ্য ক্লাস। আর যদি বলো যে ওই ছেলেগুলো, দূরের কাউকে আমি নির্দেশ করছি, অতীতকালের কাউকে নির্দেশ করছি, অথবা এখন আছে বাট আমার থেকে দূরে আছে, সেক্ষেত্রে আমরা অনেকগুলো ছেলেকে নির্দেশ করার জন্য, অনেকগুলো জিনিসকে, বস্তুকে নির্দেশ করার জন্য আমরা ব্যবহার করবো কি স্যার, দোজ। ওকে, তাহলে স্যার আমরা বুঝতে পারলাম এই ডেমনস্ট্রেটিভ গুলো আমরা ব্যবহার করব যদি ডেমনস্ট্রেটিভ আমাদেরকে ইউজ করতে বলে প্রি মডিফায়ার হিসেবে। এরপর স্যার কি আসছে, কোয়ান্টিফায়ার। বুঝতে পারছো যে শব্দটা আসছে কোয়ান্টিটি থেকে, রাইট, কোয়ান্টিটি থেকে কোয়ান্টিফায়ার। তাহলে যখন তোমাকে কোয়ান্টিফায়ার ইউজ করতে বলবে, তখন তোমাকে এমন একটা শব্দ ব্যবহার করতে হবে যেটা দ্বারা একটা পরিমাণ বোঝায়, এটা কম পরিমাণ হতে পারে, বেশি পরিমাণ হতে পারে, ঠিক আছে। ওকে, যেমন আমি যদি বলি কোয়ান্টিফায়ার হিসেবে, আমি বললাম I have, আমার আছে, তারপরে লিখলাম knowledge in English। ওকে, I have knowledge in English। এখন তোমাকে বললো এই যে knowledge, এই শব্দটা এটা হচ্ছে আমার জন্য had, এবং এটা হচ্ছে তোমরা জানো একটা নাউন, রাইট। এখন তোমাকে বললো এই pre-modify the word knowledge with a quantifier, মানে নলেজ শব্দটাকে তোমাদেরকে কি করতে হবে, কোয়ান্টিফায়ার দিয়ে মডিফাই করতে হবে। এখন ব্রিলিয়ান্ট উত্তর দিয়ে দাও, কি হবে, আই হ্যাভ সাম নলেজ। সাম নলেজ কিন্তু এখানে আসলে সাম নলেজ নিয়ে আরো সুন্দর হবে, মেনি নলেজ তো হবেই না, মাচ মোর, মেনি মাচ মোর। আমি এখানে এক্সাক্ট একটা শব্দ চাচ্ছি, ভেরি নলেজ তো হবে না, প্লিজ। কোয়ান্টিফায়ার হিসেবে, হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার বলি, তুমি অনেকগুলো কোয়ান্টিফায়ার জানো, রাইট।
এখন তুমি মেনি, মাচ, মোর অনেক কিছু বলছো, এগুলো সব কোয়ান্টিফায়ার, মেনে নিলাম, বাট ইয়োর আনসার মাস্ট গো উইথ দ্য কনটেক্সট, মানে কনটেক্সচুয়ালি কিন্তু যেতে হবে। শুধুমাত্র ইচ্ছে হলো একটা কোয়ান্টিফায়ার দিয়ে দিলাম, নো স্যার, মানে আমি যে কোয়ান্টিফায়ারটা দিচ্ছি সেটা আসলে নলেজের সাথে যায় কিনা এটা কিন্তু তোমাকে দেখতে হবে। এখানে অনেকে দিচ্ছে আই হ্যাভ ইনাফ নলেজ, ফিউ নলেজ, সেভারাল নলেজ, লিটল নলেজ। আমি একটু করে বলছি কোনটা হবে, আই হ্যাভ আ লট অফ নলেজ। এখানে একটা ব্যাপার বলে রাখি স্যার, এটা অবশ্যই আমাকে বলে রাখতে হবে। যেমন এখানে দেখো একটু করে, ফিউ এবং লিটল, এই দুটো শব্দ একটু জেনে নাও। ফিউ, লিটল, ওকে, কখন কোনটা বসাবো? এই ফিউ এবং লিটল আমরা মূলত ব্যবহার করি এখানে তিনটা শব্দ তিনভাবে বসে। একটা হচ্ছে আ ফিউ, আরেকটা হচ্ছে আ লিটল, ওকে, আরেকটা হচ্ছে দা ফিউ, আরেকটা হচ্ছে দা লিটল। আজকে এই কোয়ান্টিফায়ারের ব্যবহারগুলো একটু ক্লিয়ারলি জেনে রাখো। স্যার ফিউ এবং লিটল দুটো শব্দের আমরা ব্যবহার করি বিশেষ করে নেই বললেই চলে, মানে এটা একদম নাও বলছি না আবার আছে এমনটাও বলছি না, নেই এবং আছে দুটোর মাঝামাঝি। যেমন এমন আছে, এতটুকু আছে যেটা থাকা না থাকাটা অনেকটা সমান। এখন যেহেতু কিঞ্চিত পরিমাণ রয়েছে সেটা নাও বলতে পারছি না, রাইট? এরকম আমরা বলি না আমার বন্ধু নেই বললেই চলে, মানে আমার বন্ধু আছে বাট এগুলোকে আমি মরার সময়ও কাছে পাই না, মনে করো, ঠিক আছে? তাহলে এই বন্ধু থাকা না থাকাটা সমান, তা আবার নেইও তো বলতে পারছি না কারণ তারা তো আমার বন্ধু, রাইট? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ফিউ আর লিটল। এখন প্রশ্ন হচ্ছে স্যার ফিউ কখন, লিটল কখন? যদি যে নাউনটাকে আমি মডিফাই করছি সেটা যদি কাউন্টেবল হয়, গণনা করা যায় এমন জিনিস একদম নেই বললেই চলে, এটা বের বলার জন্য আমরা ইউজ করবো ফিউ। আর গণনা করা যায় না এমন জিনিস একেবারে নেই বললেই চলে, তখন ইউজ করবো লিটল। আর লিটল, দা লিটল একটু পরে আসছি। তাছাড়া বুঝতে হবে আমরা এই ফিউটা ব্যবহার করব মূলত কাউন্টেবল নাউনের আগে কোয়ান্টিফায়ার হিসেবে, আর লিটলটা ব্যবহার করতে পারবো আনকাউন্টেবল নাউনের পূর্বে। বাট এখানে একটা বিষয় অবশ্যই ক্লিয়ার করে রাখি, হ্যাঁ আমরা কখনো কখনো লিটলটা আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করি, বাট তখন এটার মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে লিটল বয়, এখানে বয় কিন্তু স্যার কাউন্ট করা যায়, তাহলে তুমি বলবো যে স্যার বয়ের আগে তো লিটল আসছে, বাট এখানে লিটলটা কিন্তু কোয়ান্টিফায়ার হিসেবে কাজ করছে না, বরং একটা সাইজ হিসেবে কাজ করছে, রাইট? ছোট ছেলে, রাইট? এখানে কিন্তু লিটলটা কাউন্টেবল নাউনের আগে যখন ব্যবহার করছি তখন সেটা ছোট হিসেবে কাজ করছে, ওকে। এবার আসি, তাহলে স্যার আমি যদি বলি আমার বন্ধু নেই বললেই চলে, আমি বলেছি বন্ধু নেই বললে চলে, বন্ধু কিন্তু কাউন্ট করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আমি বলবো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, রাইট? আমার বন্ধু নেই বললে চলে। আবার আমার ইংরেজিতে জ্ঞান নেই বললে চলে, আমি বলবো আই হ্যাভ লিটল নলেজ, মানে নেই বললে চলে, আছে যেগুলো একেবারে নগণ্য, রাইট? এবার আসি স্যার আ ফিউ কখন আর লিটল কখন? যদি বলি আমার অল্প কয়েকজন বন্ধু আছে, মানে সংখ্যায় কম, আছে সংখ্যায় কম, একেবারে নগণ্য কিন্তু না, বাট সংখ্যায় কম, সেক্ষেত্রে আমি ব্যবহার করব আ ফিউ। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কজন বন্ধু আছে, পরিমাণে কম বাট তারা আমার কাছে আসে, ঠিক আছে? ওকে ফাইন। এবার আসো যে আ লিটল কখন ব্যবহার করবো। আ লিটল মানে স্যার আমি যদি বলি যে দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, তার মানে গ্লাসে অল্পটুকুন কি আছে, পানি আছে। মনে করো আমি যদি বলি এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে একটা গ্লাস, এই গ্লাসের মনে করো যে অতটুকুন পানি আছে, রাইট? তাহলে আমরা তো স্বাভাবিকভাবে অনেক পুরো গ্লাস পানি খেতে চাই, তাই না? তাহলে অতটুকুন পানি থাকা না থাকার অনেকটা হচ্ছে পানি নেই, অল্পটুকুন পানি আছে, নেই বললে চলে হলো। মনে করো পানিতেই পরিমাণ আছে, তাহলে এই পরিমাণ পানি থাকা না থাকাটা সমান, তো আমি বলবো যে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, কারণ এটা দিয়ে আমার তৃষ্ণা মিটবে না। বাট এইটুকু থাকলে আমি বলবো দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। আশা করি বুঝতে পারছো। এখন লিটল কেন দিয়েছি, আমি কি এখানে বলবো দেয়ার ইজ আ ফিউ ওয়াটার? নো, বিকজ ওয়াটার ইজ নট এ কাউন্টেবল নাউন, সেজন্য আমরা এখানে কি করবো, আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। ওকে ফাইন স্যার, এখন প্রশ্ন হচ্ছে দা লিটল এবং দা ফিউ কখন? এখন মনে করো এখানে অল্পটুকুন পানি আছে, আমি বললাম আমি ওই অল্পটুকুন পানির সবটুকুই পান করে ফেলবো, ঠিক আছে? আমি সবটুকুই খেয়ে ফেলবো। আমি বললাম যে পানি অল্প, অল্পর সবটুকুন বোঝানোর জন্য আমি ব্যবহার করব আই উইল ড্রিঙ্ক দ্য লিটল ওয়াটার। আই উইল ড্রিঙ্ক দ্য লিটল ওয়াটার, এইগুলো পড়ছিলাম মাথায়, অর্ধেক আছে অর্ধেক, ওকে আচ্ছা যাই হোক, এগুলো বারবার পড়তে হবে, ঠিক আছে? যতই পড়িবে ততই ভুলিবে, এটা হচ্ছে আমার থিওরি। যতই পড়িবে ততই ভুলিবে, ভুলিতে ভুলিতে তুমি একদিন শিখিবে, ঠিক আছে? তোমার বারবার তোমাকে সিগন্যাল দিতে হবে ব্রেনে, কিন্তু যত বেশি সিগন্যাল দিবা ব্রেন কিন্তু কিছু জিনিস স্থায়ীভাবে আমাদের স্থায়ী মেমোরিতে কিন্তু নিয়ে যায়।
ওকে, এরকম অনেকগুলো বিষয় আছে, তুমি হয়তো বা আগে আর মানে অনেকবার পড়েছো, মাঝখানে অনেক বছর তোমার পড়া হয়নি। যেমন আমি যদি বলি যে আমাদের জাতীয় সঙ্গীত কিন্তু তুমি কলেজ লেভেল ওটা একবারও পড়োনি, বাট সেই কবে স্কুল লেভেলে জাতীয় সঙ্গীত পড়েছো, তুমি জিন্দেগিতে জাতীয় সঙ্গীত তুমি ভুলে যাচ্ছ না। কতক্ষণ ক্লাস হবে স্যার? দেখি কতক্ষণ নিতে পারে, আমার তো টার্গেট হচ্ছে 10টা অবধি কন্টিনিউ করা। ঠিক আছে, তাহলে স্যার আমরা বুঝতে পেরেছি যে আ ফিউ কখন, দা ফিউ কখন, আর ফিউ কখন। লিটল, আ লিটল, দা লিটল মানেই অল্পটুকুন যা আছে তার সবটুকুই। আর আমি বললাম আই হ্যাভ, মনে করো আমার অল্প কজন বন্ধু আছে, আমি বললাম আমি ওই বন্ধুদের সবাইকেই আমার পার্টিতে দাওয়াত করে ফেলছি, সবাইকে, বন্ধু অল্প তাদের সবাইকে, তখন আমি বলবো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস and I have a few friends and I invited the few friends in my birthday. So আশা করি এটা বুঝার পর সব বুঝে। আচ্ছা যাই হোক, অতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে স্যার, দা লিটলটা আবার একটু বলেন। হ্যাঁ, দা লিটলটা আরেকটু বলছি, দেয়ার ইজ আ লিটল ওয়াটার, অল্পটুকুন পানি আছে। এখন আমি বললাম আমি ওই অল্প যতটুকু আছে তার সবটুকুই বোঝানোর জন্য আমরা ব্যবহার করব দা লিটল। আমি বললাম যে আই উইল ড্রিঙ্ক দা লিটল ওয়াটার অফ দ্য গ্লাস, তার মানে ওই গ্লাসে যতটুকুন অল্প পানি আছে তার সবটুকুনি আমি খেয়ে ফেলবো। অল্পটুকুর সবটুকু বোঝানোর জন্য দা লিটল দিয়ে জান্নাত, আশা করি বুঝতে পেরেছো। ওকে, ক্লাসটা মেনশন করে দাও, যেহেতু আরো অনেকক্ষণ ক্লাস চলবে, বন্ধুদেরকে মেনশন করে দাও, যেহেতু সর্বোচ্চ মেনশনকারীর জন্য পুরস্কার তো রয়েছেই। ওকে, আমি বলবো যে পুরস্কারটা ফ্যাক্ট নয়, আমি বলবো যে তুমি যে একটা পুরস্কার পেয়ে তুমি যে একটা ফিলিংস পাবে, রাইট, এটা একটা সম্মানের ব্যাপার, ঠিক না? আমি মনে করবো যে ঠিক আছে। ওকে ফাইন, সো তুমি আমাদের একটা মেমোরির একটা পার্ট হচ্ছ, এটাও তো অনেকটা একটা মজার ব্যাপার, ঠিক আছে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় এখানে অবশ্যই বলে রাখতে হয়, সেটা হচ্ছে আমাদের তো র্যাপিড ব্যাচ শুরু হতে যাচ্ছে, আমাদের কমেন্ট বক্সে কিন্তু রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে। তো যারা যারা আমাদের র্যাপিড ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই রেজিস্ট্রেশন লিংক থাকতে গিয়ে অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন কনফার্ম করে নেবে। সো ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি এখন আলোচনা করব যে হ্যাঁ, মাছ, এই যে মেনি এবং মাছ, এগুলো কিন্তু কোয়ান্টিফায়ার, রাইট। মেনি এবং মাছ এই দুটো কিন্তু কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। এখন স্যার মেনি কখন ইউজ করব আর মাছ কখন আমরা ব্যবহার করব? মূলত মেনি শব্দটা আমরা ব্যবহার করব কাউন্টেবল নাউনের আগে, আর মাছটা ব্যবহার করব আনকাউন্টেবল নাউনের আগে, রাইট। ওকে, তাহলে স্যার আমি যে লাইনটা দিয়েছিলাম যে আই হ্যাভ নলেজ ইন ইংলিশ, আমার ইংরেজিতে জ্ঞান আছে। এখন তুমি যদি বলো আমার ইংরেজিতে অনেক জ্ঞান আছে, তাহলে স্যার জ্ঞান গণনা করা যায় না, তাহলে তুমি দিবা আই হ্যাভ মাচ নলেজ, অথবা তুমি যদি আই হ্যাভ লিটল নলেজ, এখানে তুমি বলতে পারবে না আই হ্যাভ মেনি নলেজ এখানে দেওয়া যাবে না স্যার, যেহেতু নলেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর মেনিটা আমরা ব্যবহার করি কাউন্টেবল নাউনের আগে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার বলতে হয় যে এই লট অফ ফ্রেজটা কিন্তু আমরা কোয়ান্টিফায়ার হিসেবে কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর আগে আমরা ব্যবহার করতে পারি। এখানে ভ্যারি নলেজ তো হবে না স্যার, ঠিক আছে। কেন হচ্ছে না? কারণ ভ্যারিটা হচ্ছে মূলত অ্যাডভার্ব আর নলেজটা হচ্ছে নাউন, তো নাউনটাকে আমরা মূলত অ্যাডজেক্টিভ দিয়েই মূলত কি করবো, এখানে মডিফাই করব। আশা করি তোমরা কোয়ান্টিফায়ার এবং ডিটারমিনার তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। এবার আমরা আসছি পরবর্তী মডিফায়ারটা কি, দেখো পরবর্তী মডিফায়ার আসছে স্যার কি, অ্যাডভার্ব। বলা হচ্ছে অ্যাডভার্বের মূলত কাজ কি একটু খেয়াল করো। অ্যাডভার্ব, এখানে একটা শব্দ আসছে হচ্ছে কি ভার্ব। বেসিক্যালি আমরা যেটা মনে করে থাকি যে অ্যাডভার্ব সবসময় ভার্বকে মডিফাই করে, সবসময় না, আসলে আমাদের মনে রাখতে হবে অ্যাডভার্ব কিন্তু মোস্ট অফ দ্য কেসেস, অধিকাংশ ক্ষেত্রে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, বাট সামটাইমস অ্যাডভার্ব মডিফাইস নাউন, অ্যাডভার্ব মডিফাইস অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব মডিফাইস অ্যাডভার্ব। অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নাউনকে মডিফাই করতে পারে, আবার অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এখন আসি স্যার অ্যাডভার্ব হিসেবে মূলত আমরা এই তিন ধরনের অ্যাডভার্ব বেশি ব্যবহার করি। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ প্লেস, আর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যদি তোমাকে শুধু অ্যাডভার্ব ব্যবহার করতে বলে তখন কিন্তু তুমি বাক্যের প্রয়োজন অনুসারে যে কোনো অ্যাডভার্ব ইউজ করতে পারো, কিন্তু যখন তোমাকে বলে দিবে যে অ্যাডভার্ব অফ ম্যানার্স ইউজ করো, বিশেষ করে অ্যাডভার্ব অফ ম্যানার যখন বলে তুমি ভার্বটাকে হাউ দিয়ে প্রশ্ন করবা, কি দিয়ে? হাউ দিয়ে। হাউ মানে হচ্ছে তোমরা জানো কিভাবে, রাইট। কিভাবে দিয়ে প্রশ্ন করলে তুমি অ্যাডভার্ব অফ ম্যানার্সটা ইজিলি পেয়ে যাবে। যখন অ্যাডভার্ব অফ প্লেস বলবে তখন প্রশ্ন করবা হচ্ছে কি দিয়ে, কোথায় দিয়ে প্রশ্ন করলে তোমার ইজিলি উত্তরটা তুমি পাবে। অ্যাডভার্ব অফ টাইম যখন বলবে তখন তুমি কি ইউজ করবা, তুমি প্রশ্ন করবা কি দিয়ে, কখন দিয়ে। যেমন আমি যদি বলি স্যার
আমি যদি বলি যে আনোয়ার স্যার, ওকে, আমি একটু দিলাম তোমাদের আনোয়ার স্যার নিয়ে, তোমাদের ফেভারিট টিচার আনোয়ার স্যার, ওকে। আমরা যদি প্রি মডিফায়ার করছি তাই না, তাহলে সেক্ষেত্রে আমরা প্রি মডিফায়ারটাই দেওয়া উচিত এখানে, ওকে। আমি দিলাম আই টেক লাঞ্চ অ্যাট হোটেল, আমি হোটেলে খাবার খাই, রাইট। এখন দেখো বলা হচ্ছে টেকটাকে মডিফাই করতে হবে কি দিয়ে, একটা অ্যাডভার্ব অফ ম্যানার দিয়ে, ঠিক আছে। সো আমি এখানে কি দিলাম, আমি দিলাম আই ইউজুয়ালি টেক লাঞ্চ, এখানে একটা মাই লাঞ্চ দিলে সেন্টেন্সটা আরো সুন্দর হয়। আই ইউজুয়ালি টেক মাই লাঞ্চ অ্যাট হোটেল। তাহলে স্যার আমি এই যে কখন খাবারটাকে ইউজুয়ালি, সচরাচর, আমার এটা একটা ম্যানার্স এর মধ্যে চলে আসছে যে আই ইউজুয়ালি টেক মাই লাঞ্চ অ্যাট হোটেল। তাহলে এখানে স্যার ইউজুয়ালি শব্দটা টেক ভার্বটাকে কি করছে, মডিফাই করছে। দ্যাট মিনস এখানে ইউজুয়ালিটা একটা প্রি মডিফায়ার হিসেবে কি করছে, কাজ করছে, রাইট। এবার যদি অ্যাডভার্ব অফ প্লেস, ওকে, অ্যাডভার্ব অফ প্লেসটা আমরা বিশেষ করে পোস্ট মডিফায়ার হিসেবে আমরা আসলে মূলত ব্যবহার করবো, এখানে প্রি মডিফায়ার আমরা যাবো না। এরপর অ্যাডভার্ব অফ টাইম, ওকে, অ্যাডভার্ব অফ টাইমটা আমরা প্রি মডিফায়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি যে দা, একটু দেখো অ্যাডভার্ব অফ টাইমটা আমরা প্রি মডিফায়ার হিসেবে কিভাবে ইউজ করছি। দেখো আমি বললাম দা গভর্নমেন্ট, আমরা দিলাম দা গভর্নমেন্ট, সরকার, ডিক্লেয়ার্ড বাংলা, ওকে, ডিক্লেয়ার্ড, সরি বাংলা হবে এখানে, আমরা দিলাম উর্দু, রাইট, ডিক্লেয়ার্ড উর্দু as the state language of Pakistan, okay। দেখো the government declared Urdu as the state language of Pakistan, সরকার বা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কি করেছে, ঘোষণা করেছে। এখন আসো যে এই যে গভর্নমেন্ট শব্দটা, এটা একটা নাউন। এখন তোমাকে বললো এই গভর্নমেন্ট শব্দটা মডিফাই করতে হবে কি দিয়ে, প্রি মডিফাই করতে হবে অ্যাডভার্ব অফ টাইম দিয়ে। দ্যাট মিনস এই গভর্নমেন্টের আগে যে শব্দটা আসবে সেটা অবশ্যই এমন একটা শব্দ হতে হবে যেটা দ্বারা একটা সময় প্রকাশিত হবে, ঠিক আছে, একটা টাইম প্রকাশিত হবে। তাহলে স্যার আমরা এখানে কি দিতে পারি, কেউ একজন আনসার করতে পারবা, দেখি। ওকে, দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, একজনে দিয়েছে প্রেজেন্ট গভর্নমেন্ট, আমি উত্তরটা নিলাম, বাট আমি আরো উত্তরের জন্য অপেক্ষা করছি। হাজলিন নূর, ওয়ালাইকুম আসসালাম, ওকে, ক্লাসে মনোযোগ দাও প্লিজ। মরিয়ম আফরোজ বলেছে দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড উর্দু অ্যাজ দ্য, হ্যাঁ, এখানে একটা বিষয় আমি বলেছিলাম তোমাদেরকে, শুধু টার্মটা আসলে হবে না এক্স্যাক্টলি, এটা কিন্তু বাক্যের সাথে যেতে হবে, কনটেক্সচুয়ালি উত্তরটা যেতে হবে। এখন তোমরা বললা কি দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্ট দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না, এখানে কি দিয়েছে দেখো, ডিক্লেয়ার্ড, আমরা কোন কালের কথা বলছি আসলে, ডিক্লেয়ার্ড ঘোষণা করেছিলেন। এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এখন প্রেজেন্ট গভর্নমেন্ট এটা করে নাই, উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেছে, বুঝতেই পারছো আমরা কোন কালের কথা বলছি। তাহলে এখানে প্রেজেন্ট গভর্নমেন্ট বলা যাবে না, দ্য পাস্ট গভর্নমেন্ট না দিয়ে এখানে একজন শব্দ হচ্ছে দেন, তবে দেন বানানটা THAN না হয়ে এখানে মূলত হবে দ্য দেন গভর্নমেন্ট, ওকে, দ্য দেন গভর্নমেন্ট। আমরা কিন্তু বাংলায় একটা শব্দ ব্যবহার করি, তোমরা জানো যে তৎকালীন সরকার, রাইট, তৎকালীন সরকার উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে কি করেছে, ঘোষণা করেছিল, রাইট। তাহলে এখানে আমরা কি দিব, দ্য দেন গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট ওয়ান, ওকে। দা ইন 1971 গভর্নমেন্ট তো হবে না মাহি ইসলাম, ওটা ওভাবে যাচ্ছে না। তাহলে আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি যে অ্যাডভার্ব দিয়ে আমরা কিভাবে প্রি মডিফাই করব, ঠিক আছে। এরপরে কি আসছে দেখো, আমার যেহেতু অনেক কিছু আলোচনা করতে হবে। এবার স্যার ইন্টেন্সিফায়ার, ইটস ভেরি ইজি ফর ইউ। ইন্টেন্সিফায়ার এর মূলত কাজ কি, ইন্টেন্সিফায়ার এর কাজ হচ্ছে স্যার কোনো কিছুর ইন্টেন্সিফাই করা, মানে তোমার মাত্রাটাকে বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। যেমন আমি যদি বললাম যে আই এম সরি, রাইট, আই এম সরি, আমি দুঃখিত। তাহলে স্যার সরি, এই যে সরিটা লিখলাম, এই সরির মাত্রাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য বলতো একটা ইন্টেন্সিফায়ার ইউজ করো। তো স্যার ইন্টেন্সিফায়ারের কাজ কি, কোনো কিছুর তীব্রতাটা বা মাত্রাটাকে বাড়িয়ে দেওয়া, আশা করি তোমরা সবাই পারবে। ওকে স্যার, তাহলে আমরা এখানে কি দেবো, আই এম সরি, সরিটাকে মডিফাই করার জন্য ইন্টেন্সিফায়ার আমরা কি দিতে পারি, বলে দাও, দ্রুত বলে দাও, সহজ, তোমরা সবাই পারবে আশা করি।
আই এম ভেরি সরি। ওকে, ভেরিটা নিলাম। আর কোনো শব্দ দেওয়া যায় কিনা দেখো, ভেরিটাও তো আসলো, আর কি দেওয়া যায় ইন্টেন্সিফায়ার হিসেবে? ভেরি বাদে আর কি দেওয়া যায়? মানে সবাই ভেরি দিতে অভ্যস্ত হয়ে গেছে, আরো একটু ব্যতিক্রম শব্দ বলো। আই এম ভেরি সরি, সো সরি আসছে। ওকে, আই এম রিয়েলি সরি দিতে পারো। ওকে, আমি অনেক দুঃখিত। আর কি দেওয়া যায়? আরেকটা সুন্দর শব্দ আসছে যেটা তোমরা বলছো না, সরি বলার ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করি। ওকে, ভেরি গুড। আসফিয়া জান্নাত বলেছে এক্সট্রিমলি সরি, রাইট? এই যেটা আমি এটা শুনতে চাচ্ছিলাম, আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে অনেক বেশি দুঃখিত। ঠিক আছে, ওকে ফাইন, অনেকগুলো উত্তর চলে আসছে, ধন্যবাদ। তাহলে আশা করছি ইন্টেন্সিফায়ার তোমরা বুঝে গেছো। এরপরে কি এসেছে স্যার? অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার, তোমরা জানো অ্যাডজেক্টিভের মূলত কাজ কি? অ্যাডজেক্টিভ বেসিক্যালি মডিফাই করা কাকে? নাউন অথবা প্রোনাউনকে। সো প্রিমোডিফায়ার হিসেবে বসে, নাউনটাকে বসে নাউনকে মডিফাই করে। তো অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ দ্বারা আমরা মূলত কি প্রকাশ করি? অ্যাডজেক্টিভ দ্বারা আমরা দোষ প্রকাশ করি, গুণ প্রকাশ করি, অবস্থা প্রকাশ করি, তারপর হচ্ছে রং প্রকাশ করতে পারি, আকার আকৃতি প্রকাশ করতে পারি, রাইট? তাহলে কোথাও অ্যাডজেক্টিভ বললে তোমাকে অবশ্যই এই টপিকগুলো তোমাকে তুলে ধরতে হবে। যেমন আমি যদি বলি ওকে, আমরা দিলাম আওয়ার ভিক্টরি। আওয়ার ভিক্টরি, আমাদের যে বিজয়, আওয়ার ভিক্টরি ইজ আনডাউটেডলি এখানে দিলাম অ্যাচিভমেন্ট। ওকে, অ্যাচিভমেন্ট ফর আস, আমাদের জন্য। এখন দেখো এখানে বলা হচ্ছে আওয়ার ভিক্টরি ইজ আনডাউটেডলি নিঃসন্দেহে অ্যাচিভমেন্ট ফর আস। এখন দেখো এই অ্যাচিভমেন্ট শব্দটা, এটা হচ্ছে একটা নাউন। বলা হচ্ছে এই অ্যাচিভমেন্টটাকে মডিফাই করে একটা কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে। তার মানে তোমাকে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে যেটা তারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার আকৃতি, রং বুঝাবে, রাইট? তাছাড়া আমরা এখানে কি দিব? আওয়ার ভিক্টরি ইজ আনডাউটেডলি অ্যাচিভমেন্ট ফর আস, আমাদের জন্য। তাহলে এখানে কি দিব? গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস। আর কি দেওয়া যায়? ইজ আনডাউটেডলি আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস। ওকে, তাহলে স্যার এখানে দিলাম, হ্যাঁ, সিগনিফিক্যান্ট তোমরা দিতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে স্যার আমরা এখানে কি দিলাম? গ্রেট। এখন দেখো এখানে তোমাকে আবার গ্রামাটিক্যালি তোমাকে ট্রিকি হতে হবে। এখানে মনে করে দিয়ে দিল অ্যান অ্যাচিভমেন্ট, ইম্পর্টেন্ট। এই যে মজার ব্যাপার, আইরিন বলেছে ইম্পর্টেন্ট। এখানে মজার বিষয় হচ্ছে যতক্ষণ এখানে অ্যান থাকবে, থাকবে, তখন কিন্তু আমরা অবশ্যই ইম্পর্টেন্টটা দিতে পারবো না। ঠিক আছে, হিরোইক অ্যাচিভমেন্ট দিতে পারো। ওকে ফাইন, হিরোইক অ্যাচিভমেন্ট, সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট আমরা দিতে পারি। হ্যাঁ, যেটা বলছি স্যার অর্থ সহ পড়ালে ভালো হয়। আমরা তো অর্থগুলো বলছি না, সিগনিফিক্যান্ট মানে তো বুঝতে পারছো, এটা সহজ ওয়ার্ড, তাৎপর্যপূর্ণ, অনেক উল্লেখযোগ্য একটা অর্জন আমাদের জন্য, নিঃসন্দেহে। তাহলে স্যার কি আছে? এই যে যখন অ্যান দিয়েছে তখন কিন্তু আর তুমি গ্রেড দিতে পারবে না, তোমাকে অবশ্যই কি দিতে হবে? এমন একটা শব্দ দিতে হবে, এমন একটা অ্যাডজেক্টিভ যেটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে অথবা অ্যান এর সাথে যায়। তাহলে স্যার এখানে আমাকে দিতে হবে অ্যান ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট ফর আস। এমডি কাউসার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, প্লিজ জয়েন দ্য ক্লাস। অ্যান ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট। ওকে, তাহলে স্যার বুঝতে পারছো যে অ্যাডজেক্টিভ বললে তোমাকে অবশ্যই অ্যাডজেক্টিভ দিয়ে কি করতে হবে? মডিফাই করতে হবে। এরপরে স্যার আসছে কি আমার জন্য? নাউন অ্যাডজেক্টিভ। ওকে স্যার, যখন তোমাকে শুধু অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে হবে, তুমি একটা অ্যাডজেক্টিভ ইউজ করলা, কিন্তু যদি বলা হয় যে এই শব্দটাকে একটা নাউন অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে, তার মানে নাউন অ্যাডজেক্টিভটা কি? নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে যখন একটা নাউন আরেকটা নাউনের আবার ডিরেক্টলি বসে পরবর্তী নাউনকে মডিফাই করবে, তখন সেটাকে বলছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি, একটু করে দেখো, আমি যদি বলি কাজী নজরুল, কি লিখলাম? আমি লিখলাম কাজী নজরুল played a vital role, কাজী ইসলাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন in literature. ওকে, লিটারেচার। কাজী নজরুল প্লেড আ ভাইটাল রোল ইন লিটারেচার, সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন তোমাকে বললো এই লিটারেচার শব্দটাকে মডিফাই করতে হবে একটা কি দিয়ে? নাউন অ্যাডজেক্টিভ দিয়ে। দ্যাট মিনস এখানে যে শব্দটা আসবে সেটাও মূলত নাউন, বাট সেটা লিটারেচারটাকে ডিরেক্টলি মডিফাই করবে। তার মানে একটা নাউন যখন আরেকটা নাউনের আগে বসে পরবর্তী নাউনকে মডিফাই করে, তখন সেটাকে আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পারছো এখানে কি হবে?
এখানে বেঙ্গলি লিটারেচার আমরা দিতে পারি, ঠিক আছে। ওকে, বাংলা লিটারেচার। ওকে, তাহলে আমরা এখানে দিলাম বাংলা লিটারেচার, ডাইরেক্টলি বাংলা লিটারেচার। যারা দিচ্ছ যে এখানে এসেনশিয়াল অথবা দিচ্ছ কি কি দিয়েছে একজন রেবেল, এখানে রেবেলটা স্যার আমরা দিতে পারবো না, কারণ রেবেলটা হচ্ছে ডাইরেক্টলি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বিদ্রোহী, ঠিক আছে। তো সেজন্য আমরা রেবেলটা দিব না, আমরা এখানে বাংলা লিটারেচারটা দিলাম। আরেকটা ব্যাপার, আমি যদি বলি এরকম, দেখো আই হ্যাভ আ শার্ট, আমার একটা শার্ট আছে, তাহলে স্যার আমার শার্ট এটা একটা নাউন। এবার আমি বললাম আই হ্যাভ আ ব্ল্যাক শার্ট, আই হ্যাভ আ ব্ল্যাক শার্ট। তো স্যার এখানে ব্ল্যাকটা মূলত একটা কালারের নাম, এটা মূলত একটা নাউন, বাট এটা এখন ব্ল্যাক, এটা শার্টের আগে বসে শার্টকে মডিফাই করছে, তো সেজন্য এখানে মূলত ব্ল্যাকটা হবে কি, ব্ল্যাকটা হবে এখানে নাউন অ্যাডজেক্টিভ। ওকে, আশা করি তোমরা নাউন অ্যাডজেক্টিভটা বুঝতে পারছো যে নাউন অ্যাডজেক্টিভের কাজটা মূলত কি। ওকে, এবার আমরা আলোচনা করব, দ্রুত শেষ করতে হবে, প্রি মডিফায়ার, রাইট। সো প্রি মডিফায়ার হিসেবে আমরা মূলত কি কি ইউজ করব, আরো কি রয়েছে প্রি মডিফায়ার হিসেবে। আরেকটা টপিক আসছে, সেটা হচ্ছে কম্পাউন্ড নমিনাল অথবা নমিনাল কম্পাউন্ড, ঠিক আছে। কম্পাউন্ড নমিনাল অথবা নমিনাল কম্পাউন্ড। নমিনাল কম্পাউন্ড শব্দটার অর্থ থেকে তোমরা মূলত বুঝতে পারছো যে কম্পাউন্ড শব্দের অর্থ থেকে আমরা জানি যৌগিক, রাইট। সো যখন নমিনাল কম্পাউন্ড বলবো তাহলে বুঝতে পারছো এখানে দুই বা ততোধিক নাউন মিলে মূলত একটা সিঙ্গেল মিনিং কি করবে, প্রকাশ করবে, যেটাকে আমরা বলছি কম্পাউন্ড নমিনাল। যেমন আমি যদি বলি যে উই গো টু স্কুল, ওকে, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, বাই, এখানে দিলাম বাস, এটা খেয়াল করবা, উই গো টু স্কুল বাই বাস। তাহলে স্যার কি হবে এখানে কম্পাউন্ড নমিনাল আমরা যদি দিই কি হবে, উই গো টু স্কুল বাই, আচ্ছা বাসটা আমি এখানে দিলাম না, মনে করো বাই দিল, এখানে গো ভার্বটাকে মডিফাই করতে বললো, এটা পোস্ট মডিফাই হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে সেখানে কি হবে, উই গো টু স্কুল বাই, আমরা দিব কি, উই গো টু স্কুল বাই স্কুল বাস, রাইট, কি দিলাম, স্কুল বাস। তাহলে এখানে দেখো স্কুল হচ্ছে একটা নাউন, বাস একটা নাউন, দুটো নাউন মিলে অর্থ হচ্ছে কয়টা, একটা, রাইট। ওকে, তাহলে কি হবে, উই গো টু স্কুল বাই স্কুল বাস। ওকে, ওকে, তারপরে আমি যদি বলি আই am going, I am going, আমি যাচ্ছি, to my house, একটু খেয়াল করো, নমিনাল কম্পাউন্ড একটু বুঝো, প্রি মডিফায়ার হিসেবে, এটা তো পোস্ট মডিফায়ার হিসেবে আসছে, আমি একটু প্রি মডিফায়ার হিসেবে দেখাচ্ছি, I am going to my house, আমি বাড়ি যাচ্ছি, রাইট। এখানে মনে হচ্ছে আমি আমার বাড়ি যাচ্ছি, বাট এখানে তোমাকে বলা হলো এই হাউসটাকে মডিফাই করতে হবে একটা কি দিয়ে, নমিনাল কম্পাউন্ড দিয়ে। তার মানে এখানে এমন একটা শব্দ আনতে হবে যেখানে দুই বা ততোধিক নাউন মিলে একটা সিঙ্গেল অর্থ প্রকাশ করবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, কেউ একজন জানাতে পারো, যদি জানা থাকে দ্রুত জানিয়ে দাও, তারপর আমি আলোচনা করছি। আই এম গোয়িং টু মাই হাউস, কি দিব স্যার এখানে, দ্রুত জানিয়ে দাও, ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা দ্রুত জানিয়ে দাও, আই এম গোয়িং টু মাই হাউস। I am going to my house. own house, না স্যার own house দিলেও হবে না, আঙ্কেল দিলেও হবে না, কেন, অর্থ মিলছে, বাট তোমাকে কিন্তু বলা হয়েছে কি দিয়ে করতে, নমিনাল কম্পাউন্ড ইউজ করতে, মানে এমন একটা এখানে শব্দ ইউজ করব, শব্দগুচ্ছ যেটা দুই বা ততোধিক নাউন মিলে গঠিত হবে। এখানে আঙ্কেল হাউস, ভিলেজ হোম দিলে তার হাউসটা দেওয়া যাবে না, সেটা হচ্ছে না। গ্র্যান্ডমাস হাউস, না হাউস তো অলরেডি দেওয়া আছে, ভিলেজ হাউস নো স্যার। ফাদার হাউস তো দেওয়া আছে, ভিলেজ হাউস নো স্যার, হবে না। আচ্ছা যাই হোক, তাহলে স্যার কি দিলাম, আমি দিলাম আই এম গোয়িং টু মাই, তোমরা অবশ্য কেন যাবে, তোমাদের তো এখনো সেরকম হাউস নাই, আমি যাচ্ছি, ঠিক আছে, যে আই এম গোয়িং টু মাই, আমি দিলাম ফাদার ইন লস হাউস, ওকে, ফাদার ইন লস হাউস, আমি কি করছি, আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, রাইট। তাহলে এখানে ফাদার একটা নাউন, ল একটা নাউন, ল তো তোমরা জানো আইন, বাট ফাদার অর্থ ভাবা, তো দুটো মিলে কিন্তু একটা সিঙ্গেল শব্দ, যে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, তাহলে স্যার ফাদার ইন লস হাউস। তাহলে যে ফাদার ইন ল, এই পুরো শব্দটা মিলে অর্থ হচ্ছে কয়টা, একটা, তাহলে এখানে এটাকে আমরা নমিনাল কম্পাউন্ড বলতে পারবো, ঠিক আছে। ফার্ম হাউস, কেন ফার্ম হাউস আমি নিতে পারবো, কারণ হাউসটা তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। শিলা চৌধুরী আছে স্যার, ও আচ্ছা, এখানে অনেকেই আছে যাদের শ্বশুর বাড়ি আছে, ও
গুড, থাকতে পারে যদি ইফ ইউ আর ম্যারিড, থাকতে পারে, আলহামদুলিল্লাহ। সো ঠিক আছে, তাহলে স্যার আমরা বুঝতে পারলাম যে আমরা নমিনাল কম্পাউন্ড বললে অবশ্যই আমাদেরকে কম্বিনেশন অফ নাউন তোমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। এরপরে স্যার পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার, প্রিমোডিফায়ার হিসেবে স্যার পার্টিসিপল আমরা কিভাবে ইউজ করবো একটু দেখে নাও। পার্টিসিপল যখন বলবে তখন আমরা মূলত তিন ধরনের পার্টিসিপল আমরা ব্যবহার করি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে স্যার পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, ওকে। সো কি আসছে, হ্যাঁ কিভাবে ব্যবহার করবে দেখেন, আমি বললাম আই নো দা বয়, দেখো আই নো দা বয়, আমি ছেলেটাকে চিনি, ওকে। তারপর যদি বলা যায় আই লাইক দা গ্লাস, আমি গ্লাসটা খুব পছন্দ করি, রাইট, আই লাইক দা গ্লাস। এখন বলা হচ্ছে আই নো দা বয়, তোমাকে বললো এই বয়টাকে মডিফাই করতে হবে কি দিয়ে, একটা পার্টিসিপল দিয়ে। এখন যদি পার্টিসিপল বলো তখন কিন্তু তোমাকে ফিক্সড করে বলা হয়নি তুমি কোন পার্টিসিপল ব্যবহার করবে, রাইট। এখানে আমি বলছিলাম আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি, পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। তোমরা জানো প্রেজেন্ট পার্টিসিপলে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আমরা প্রেজেন্ট পার্টিসিপল গুলো গঠন করি। আর পাস্ট পার্টিসিপল তো এক একটা এক রকম, আর পারফেক্ট পার্টিসিপল আমরা হ্যাভিং দিয়েই কি করি, ইউজ করি, রাইট। সো এবার আসি, প্রশ্ন হচ্ছে তোমাকে যদি শুধু বলে পার্টিসিপল ইউজ করো, তখন তোমাকেই ডিসাইড করতে হবে তুমি কি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবা নাকি পাস্ট পার্টিসিপল ইউজ করবা। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কখন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি, অবশ্যই আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি যদি কাজটা কি থাকে, একটা রানিং থাকে, একটা চলমান অবস্থায় থাকে। আমি বললাম আমি ছেলেটাকে চিনি, মনে করো ছেলেটা এই মুহূর্তে সে ঘুমাচ্ছে, তাহলে আমি ঘুমন্ত ছেলেটাকে চিনি, মতো এই মুহূর্তে ছেলেটা ডান্স করছে স্টেজে, তাহলে সেখানে আমি বলবো আই নো দা ডান্সিং, কি দিলাম, আই নো দা ডান্সিং বয়, আই নো দা স্লিপিং বয়। ঠিক আছে, আমি ঘুমন্ত ছেলেটাকে চিনি। তাহলে স্যার এখানে স্লিপিংটা বয়টাকে মডিফাই করছে, ডান্সিংটাও আবার বয়টাকে মডিফাই করছে। তার মানে এখানে আমরা ডান্সিং এবং স্লিপিং দুটোই হচ্ছে কি হিসেবে কাজ করছে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে। ডান্সিং, ওয়াকিং দিতে পারো, ওকে। লয়াল বয় এখানে স্যার আমরা দিতে পারবো না, কারণ লয়ালটা এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হচ্ছে না। প্লেইং বয়, ওকে। অনেস্ট বয়, এখানে জাফর মিয়া লিখেছে অনেস্ট বয়, স্যার এখানে অনেস্ট বয়টা অর্থগতভাবে মিললেও আমরা দিতে পারবো না। আমি যেটা শুরুতেই বলেছিলাম যে শব্দটা দিয়ে মডিফাই করতে বলবে সেটাই তোমাকে দিতে হবে। এখন তোমাকে তো বলে দেওয়া হয়েছে যে ইউ মাস্ট ইউজ পার্টিসিপল, তাহলে তোমাকে অবশ্যই একটা পার্টিসিপল ইউজ করতে হবে। এবার আসে স্যার আই লাইক দ্য গ্লাস, আমি গ্লাসটা খুব বেশি পছন্দ করি। এখন এই যে গ্লাস, কোন গ্লাসটা পছন্দ করি, আমি বললাম যে যে গ্লাসটা ভেঙে গেছে, তার মানে কিন্তু গ্লাসটা অলরেডি ভাঙতেছে না, মূলত এটা ভেঙে গেছে। তাছাড়া কোনো একটা কাজ যদি অলরেডি হয়ে যায় অথবা অন্য কারো ধারা ঘটে থাকে, বিশেষ করে ভাবটা যদি প্যাসিভ হয় এবং যদি কাজটা অলরেডি হয়ে যায়, সেই দুটো ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। আমি বললাম আমি ভেঙে যাওয়া মানে ভাঙা গ্লাসটা খুব বেশি পছন্দ করি। এখন যে গ্লাসটা অলরেডি ভেঙে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি কি দিব, এখানে ব্রেকের পাস্ট পার্টিসিপল কি হবে, ব্রোকেন গ্লাস। তাহলে কি হবে স্যার, আই লাইক দা ব্রোকেন গ্লাস, ওকে। ওকে, আই লাইক দা ব্রোকেন গ্লাস, তাহলে স্যার এখানে ব্রোকেনটা পাস্ট পার্টিসিপল হিসেবে কি করছে, কাজ করছে, ফাইন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, প্রি মডিফায়ার আমরা আলোচনা করলাম। পোস্ট মডিফায়ার যেহেতু আমার সময় আসলে শেষ, পোস্ট মডিফায়ার অন্য কোনো এক সময় আলোচনা করব। সো আজকে আর আমি পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করব না, বিকজ ফিজিক্যালি আই এম নট সো ফিট। আলহামদুলিল্লাহ, যে শুক্রিয়া যে আমি ক্লাসটা নিতে পেরেছি, আমার তো মনে হয়েছিল যে ক্লাসটা আমি নিতে পারবো না। সো যারা ক্লাসটা করেছো এবং যারা আমাদের র্যাপিড ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা জানো আমাদের এই কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই লিঙ্কে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দিবা। তো র্যাপিড ব্যাচে ইনশাল্লাহ ভালো কিছু হচ্ছে। র্যাপিড ব্যাচে তোমরা সবগুলো বিষয়ের উপরে তোমরা অবশ্যই ক্লাস পাচ্ছ। আমাদের পড়ালেখা টিম ভেরি প্রিপেয়ার্ড ফর ইউ। সো তোমাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি ক্লাসটা তোমরা সবাই উপভোগ করেছো। সো আর কথা বাড়াচ্ছি না, ক্লাস এখানে কি করছি, শেষ করছি। থ্যাংক ইউ অল ফর বিং উইথ আস, ফর বিং উইথ পড়ালেখা। আসসালামু আলাইকুম।